যাই গাছ থেকে দুটো আম পেড়ে নিয়ে আসি। আজকে করব পুকুরের টাটকা শোল মাছ দিয়ে আমশোল। নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ শুক্রবার, এখন বাজে সকাল 9টা। ব্লগটা রান্নাবান্না দিয়েই শুরু করছি। আজকে দুটো রান্না করব, একটা আমশোল আর একটি দই এঁচোড়। পুকুর থেকে ধরা টাটকা শোল মাছ দিয়ে আমশোল করব, সেই জন্য খুব ভালোভাবে শোল মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু আমশোল রান্না করব, সেই জন্য আম তো দরকার হবে, সেই জন্য গাছ থেকে আমও পেড়ে নিচ্ছি। আজ রান্না করতে করতে একটি ঘটনা শেয়ার করে নিচ্ছি আপনাদের কাছে। গত বছর 26শে এপ্রিল দিনটা ছিল শুক্রবার। আমাদের মাথার উপর দিয়ে ভয়ানক একটা ঝড় বয়ে গিয়েছিল। সায়ন আর আমি সবেমাত্র কিছুদিন ভাড়া বাড়িতে থাকতে লাগলাম সায়নের লেখাপড়ার জন্য। আমরা 20 তারিখে বাড়ি এলাম, আর 21 তারিখে সায়ন চলে গেল ভাড়া বাড়িতে। আমি আর রায়বাবু রয়ে গেলাম বাড়িতে। আর সেই সন্ধেবেলায় আমাদের একটা বৌভাত বাড়ি ছিল। আমাদের যাবার ইচ্ছে ছিল না, তবে দাদা খুব অনুরোধ করলো যে ওনার মেয়ের বৌভাতে অবশ্যই আমাদের যেতে হবে, কারণ বিয়ে বাড়িতে যেহেতু যায়নি সেই জন্যেই। আমরাও গেলাম বৌভাত বাড়িতে। বৌভাত বাড়িতে গিয়ে আমার খুব শরীর খারাপ করতে লাগলো গরমের চোটে। বৌভাত বাড়িতে গিয়ে আনন্দ তো দূরে থাক, কোনো দিকেই তাকালাম না। আমি এক কোনায় বসেছিলাম। অনেকটা রাত করেই আমরা ফিরে এলাম। আমি তো এসি গাড়িতে করে চলে এলাম শরীর খারাপ বলে, রায়বাবু বাসে করে এলো। এবার আসার পর দিনই সকাল সকাল রায়বাবু চলে গেল মাঠে। যেহেতু আমাদের চাষবাস, আর সেই সময়টায় তো বাদাম চাষ হয়েছিল, আর এবছরেও তো বাদাম চাষ হয়েছে। বাদাম বাড়িতে তখন প্রচুর জলের প্রয়োজন ছিল। রায়বাবু ছিঁচ দিতে চলে গেছে। 2 দিন 3 দিন এইভাবেই কাটতে লাগলো। হঠাৎ 26 তারিখে সকালবেলা যখন ছিঁচ দিয়ে বাড়ি ফিরল, তখন বলছে যে মুড়ি টুড়ি খেয়ে আর ছিঁচতে যাব না, শরীরটা খুব একটা ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? বলল যে বোধহয় অম্বল গ্যাস মতো হয়েছে, বুকের কাছটা কীরকম একটা চাপ চাপ লাগছে। আমি বলছি কদিন ভরি তো তুমি বলছো যে অম্বল গ্যাস হয়েছে, চলো না ডাক্তার দেখাতে যাই। বলল না, ডাক্তার দেখাতে যাবার দরকার নেই, ও ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তবে ওই যে বৌভাত বাড়ি থেকে আসার পর থেকেই ওরকম বুকে চাপ চাপ লাগছে বলছে। ওই অম্বল গ্যাসের ওষুধ খেয়ে খেয়েই থাকতে থাকলো, কিছুতেই ডাক্তার দেখাতে গেল না। অনেক পেরাপেরি করলাম, কিছুতেই যেতে চাইলো না। তবে 26 তারিখ দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি তো শুয়ে পড়েছি, উনিও শুয়েছিলেন। শুয়ে থেকে থেকে দেখলাম উঠে বসে আছে। আমি বললাম কী গো, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? বলল না, শুতে ভালো লাগছে না। তারপরে 3টে 4টের সময় দেখলাম যে ওনার গলার কাছের যে শিরাটা আছে একটু বেশিই দেখি ওঠানামা করছে। আমি বললাম না, তোমার শরীর খারাপ লাগছে তুমি বলছো না। অনেক পেরাপেরি করলাম। পেরাপেরি করার পর আমার একটা ভাসুরপোকে সঙ্গে নিয়ে আমি ডাক্তার দেখাতে নিয়ে গেলাম। ডাক্তার তো দেখাতে যাবে না বলেই ছিল, তবে ডাক্তার দেখানোর সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু বলে একটা ইসিজি করে নিয়ে আসুন। আমরাও সঙ্গে সঙ্গে ইসিজিটা করিয়ে ডাক্তারবাবুকে আবারও দেখাতে গেলাম। ডাক্তারবাবুকে দেখানোর সঙ্গে সঙ্গেই ডাক্তারবাবু বললেন এক্ষুনি বড় নার্সিংহোমে না হলে বড় হসপিটালে ভর্তি করতে হবে। আর সঙ্গে একগুচ্ছ ওষুধও খেতে দিলেন। সেটা নিয়ে রায়বাবুকে বাড়িতে ফিরে এলাম। আর তারপরে সায়নকে আর সায়নের কাকাকে ফোন করলাম, তারা সেই সবে মাত্র বাড়িতে এসে পৌঁছেছে। আমি বললাম যে তোমরা গাড়ি ঠিক করো, এই রকম হয়েছে, ডাক্তারবাবু করতে বলেছে, একটা হসপিটালে না হলে নার্সিংহোমে ভর্তি করতে বলেছে। তারপরেও কি রায়বাবু যেতে চায়? বাড়ি আনার পরে বলছে না আজকে যাব না, কালকে যাব।
উনি আসলে একটু ভয় পান। সেই জোরাজুরি করেছি, কত লোক বাড়িতে এসেছে, সবাই বোঝালো, সব কিছু করলো। তারপরে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে যেতেই ডাক্তারবাবু এমন কথা বললেন যে মাথার উপর আকাশ ভেঙে পড়ল। বললেন যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, ওনার কন্ডিশন খুবই খারাপ। সেদিন তো রাত্রিবেলা নার্সিংহোমে ভর্তি করানো হলো, আইসিইউতে রাখানো হলো। বলল একটা ইকো করতে হবে আর একটা এনজিওগ্রাফি করতে হবে। তখন ওখানে ওই ব্যবস্থাটা ছিল না। আমরা সকালবেলা নিয়ে চলে গেলাম তপসিয়াতে জুডিয়াকে। আর এই সুযোগে তো অ্যাম্বুলেন্সের ভাড়াও প্রচুর নিয়েছিল। যাই হোক, নিয়ে গেলাম। সেখানেও গিয়ে দেখলাম ঘন্টা 2-3 তো ছিল, সেখানেও সেরকম ব্যবস্থা নেই। এনজিওগ্রাফ করতে হবে বাইরে থেকে। ওখান থেকে ছাড়িয়ে নিয়ে চলে গেলাম আমরা আমৃতে গিয়েও আমাদের একটু ভুল হয়েছিল। সেখান থেকেও আবার আমরা নিয়ে চলে গেলাম এসএসকেএমে। সেই সময়টা রায়বাবুরও যেমন শারীরিক কষ্ট হচ্ছিল আর অ্যাম্বুলেন্সে শুধু যাতায়াত করতে থাকছিল। তবে এসি অ্যাম্বুলেন্স হওয়ার কারণে অতটা কষ্ট হয়নি, কিন্তু যখনই থামছে তখনই খুব কষ্ট পাচ্ছিল। কারণ ওনারা তো সব দরজা ফরজা খুলে দিচ্ছে, আর সেই সময় প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে এসএসকেএমে আনার সঙ্গে সঙ্গেই ভর্তি নিয়ে নিয়েছিল। তবে এটাও বলে রাখি, মানুষের অসহায়তার সুযোগ নিয়ে সেদিন অ্যাম্বুলেন্স আমাদের মাথা মুড়িয়ে পয়সা নিয়েছিল। যাই হোক গে যাক, 8 দিন ওখানে থাকার পর শরীরটা যখন একটু সুস্থ হলো, তখন তো ওনার এনজিওগ্রাফি করাতে নিয়ে যাওয়া হলো। তখন এনজিওগ্রাফি শুরু হয়েছে, কিন্তু এনজিওগ্রাফিটা উনি নিতে পারেননি। ওনাকে বাইপাস করতে হবে ডাক্তারবাবু বলে দিলেন। কিন্তু বাইপাস করানোর জন্য 20 থেকে 25 দিন ও 2 মাস পরেও হতে পারে, এই ধরনের কথা বলে ওনাকে ছুটি দিয়ে দিলেন। একজন ডাক্তারবাবুর সাহায্য নিয়ে আমরা চলে গেলাম পেয়ারলেস হসপিটালে। পেয়ারলেসের ডাক্তারবাবু ডক্টর পি কোনারকে দেখানো হলো। উনি বললেন যে অবস্থা খুবই খারাপ, ওনাকে খুব শীঘ্রর মধ্যেই অপারেশনটা করাতে হবে। আর অপারেশন করার জন্য ডেটও পাওয়া যাচ্ছে না, 3-15 সময় লাগবে। তারপর উনি অনেক কিছু দেখে তারপরে সময় দিলেন 1 সপ্তাহের মধ্যেই অপারেশনটা করতে হবে। সেই মতো আমাদের সব টেস্ট তো আগেই করা ছিল, আবার উনি আরও টেস্ট দিলেন, সেইগুলো করানো হলো। তবে ওনাকে 8 তারিখে ভর্তি করানো হলো। তবে 8 তারিখে ভর্তি হওয়ার আগে ওনার প্রচুর পরিমাণে জ্বর আর বমি হতে থাকলো। সেই জন্য আবারও ডাক্তারবাবুকে আমাদেরকে জানাতে হলো যে এই হয়েছে। তবে ডাক্তারবাবু বললেন যে বেশি ওষুধ খাওয়ানোর কোনো দরকার নেই। তবে 8 তারিখে যথারীতি আমরা রায়বাবুকে ভর্তি করালাম। ওখানে আবার ডাক্তারবাবু রেখে দিলেন কিছুদিন, ওনার আবার সুগার ধরা পড়েছে। সেই কারণে ওই সব টেস্ট হয়ে 16ই মে ডাক্তারবাবু বললেন যে অপারেশন করতে হবে। ওই দিনকেই ডেট দিলেন। 16 তারিখ সকালে সবাই আমরা পৌঁছে গেলাম। সকাল 8টায় অপারেশন। ওটিতে তো সকাল 7টায় নিয়ে চলে গেলেন রায়বাবুকে। 1:15 তখন ওটি থেকে আমাদেরকে জানানো হলো যে বাড়ি থেকে একজন যাওয়ার জন্য দেখার জন্য। আমি প্রথম গেলাম, গিয়ে দেখলাম বীভৎস একটা দেখতে লাগছে। যাই হোক, ভগবানের অশেষ কৃপা আর ছোট্ট থেকে বড় যে যেখানে যেমন করে পেরেছে ভগবানের কাছে প্রার্থনা করেছে, সেই প্রার্থনার জোরে আর ভগবানের আশীর্বাদে রায়বাবু সুস্থ জীবন পেয়েছে। তবে আর একটা কথা এই ভিডিওর মাধ্যমে আমি সকলকেই জানাতে চাই, সেই সময় যারা যারা আমার পাশে থেকেছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব, বা আমার পরিবারও চিরকৃতজ্ঞ থাকবে। সেটা কথাবার্তাতেই হোক বা আর্থিক সাহায্য করেই হোক। অপারেশনের 10 দিন পরে রায়বাবু তো বাড়ি চলে এলো। তবে রায়বাবু বাড়ি এলেও সায়ন আর আমাদের সঙ্গে থাকলো না লেখাপড়ার কারণে।
কারণ ওকে তো লেখাপড়া করতেই হবে, লেখাপড়া করেই একমাত্র বড় হতে হবে। সেই জন্য ও চলে গেল ওর মামার বাড়িতে। ও মামার বাড়ি থেকেই লেখাপড়া করে, কারণ ভাড়া বাড়িতে তো ওর পক্ষে একা একা থাকা সম্ভব নয়। সেই জন্য ওকে মামার বাড়িতেই চলে যেতে হলো। আমরা জানি ওর মামার বাড়িতে থাকতে ভালো লাগে না, ওর মন খারাপ করে আমাদের জন্য। তারপরেও কী করব বলুন, আমরা ভীষণ অসহায়। দেখা যাক ভগবানের কী ইচ্ছা হয়। তবে আপনারা সকলেই আশীর্বাদ করবেন ও যেন মানুষের মতো মানুষ হয়। ব্লগটা আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন ব্লগে।